চুপকথায় আপনারা শুনছেন প্রবোধ কুমার সান্যালের অঙ্গার। আজ দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব শুরু করার আগে প্রথম পর্ব একটু ফিরে দেখা। নলিনাক্ষ প্রতি মাসে মাসোহারা বাবদ কিছু টাকা শোভনাদের পাঠায় এবং শোভনাদের সাথে চিঠিপত্রে তার নিয়মিত যোগাযোগ থাকে। কিন্তু হঠাৎ করেই দীর্ঘদিন শোভনাদের আর কোনো রকম কোনো খোঁজ খবর না পেয়ে নলিনাক্ষ একদিন হঠাৎ করেই হাজির হয় শোভনাদের নতুন ঠিকানা বউবাজারের মেস বাড়িতে। সেখানে গিয়ে সেখানকার পরিবেশ এবং শোভনাদের বর্তমান পরিস্থিতি নলিনাক্ষকে হতবাক করে তোলে। এবার দ্বিতীয় পর্ব। জানালাটা বন্ধ করে দিয়ে এদিকে মুখ ফেরাবো এমন সময় শুনি হাড়ু আর মিনুর কান্না। পিসিমা একখানা কাঠের চেলা নিয়ে তাদের হঠাৎ প্রহার আরম্ভ করেছেন। উঠে গিয়ে বলবার ইচ্ছে হলো তাদের কোনো অপরাধ নেই। নিরপরাধকে অপরাধী করে তোলার জন্য দিকে দিকে যেসব ষড়যন্ত্রের কারখানা তৈরি করা হয়েছে ওরা সেই ফাঁদে পা দিয়েছে এই মাত্র। কিন্তু উঠে বাইরে যাওয়ার আগেই বাইরে শোনা গেল কলকণ্ঠের সম্মিলিত খলখলে হাসি। সেই হাসি নিকটতর হয়ে এলো। ঘরের কাছাকাছি আসতেই দেখি বিনোদবালার সঙ্গে শোভনা। আমি তাকে ডাকতেই সে যেন সহসা আঁতকে উঠল। দরজার কাছে এসে শোভনা শিউরে উঠে বললে, এ কি ছোট দাদা, তুমি ঠিকানা পেলে কেমন করে? বললুম, এমনি এলো সন্ধান করে। কেমন আছিস তোরা শুনি? নিজের চেহারা এতক্ষণে শোভনার নিজেরই চোখে পড়ল। জড়সড় হয়ে বললে, আমি আশা করিনি তুমি আমাদের ঠিকানা খুঁজে পাবে। বললুম, কিন্তু আমাকে দেখে কই একটু খুশি হলি নে তো? শোভনা চুপ করে রইল। পুনরায় বললুম, এতদিন বাদে তোদের সঙ্গে দেখা, কত দেশ বেড়ালুম, দিল্লিতে কেমন ছিলুম, এই সব গল্প করার জন্য এলুম রে। তোর ছেলেকে পাঠিয়ে দিলি, থাকতে পারবি? না পারলে চলবে কেন ছোটদা? এদিক ওদিক চেয়ে আমি বললুম, কিন্তু এই বাড়িটা তেমন ভালো নয়, তোরা এখানে আছিস কেন শোভা? এখানে আমাদের ভাড়া লাগে না। সবিস্ময়ে বললুম, ভাড়া লাগে না? অমন দয়ালু কে রে? শোভনা বললে, যার বাড়ি সে ভদ্রলোক আমাদের অবস্থা দেখে দয়া করে থাকতে দিয়েছেন। আজকালকার বাজারে এমন দয়া দুর্লভ। শোভনা বললে, তার কেউ নেই, একলা থাকেন কি না, তাই। বোধ হয় বিনোদবালা আড়াল থেকে হাতছানি দিয়ে ডাকছিল। সেই দিকে মুখ তুলে চেয়ে শোভনা সরে গেল। মিনিট পাঁচেক পরে আবার সে যখন এসে দাঁড়ালো, দেখি পাতলা জালের মতন শাড়িখানা ছেড়ে শোভনা একখানা সরুপার ধুতি পরে এসেছে। বললুম, শোভনা, তোরা ঠিকানা বদলালি, আমাকে চিঠি দিতে পারতিস। ঠিকানা ইচ্ছে করেই দিইনি ছোটদা। কিন্তু মাসোহারার টাকাটা নেওয়া বন্ধ করলি কেন রে? একটু থতিয়ে শোভনা বললে, ছেলের জন্যই নিতুম তোমার কাছে হাত পেতে, কিন্তু ছেলে তো নেই, ছেলে আমার নয়, তাই নেওয়া বন্ধ করেছি। প্রশ্ন করলুম, তোদের চলছে কেমন করে? শোভনা বললে, তুমি আজ এসেছ, আজই চলে যাবে, তুমি সে কথা শুনতে চাও কেন ছোটদা? চুপ করে গেল। এ কথা শোনবার অধিকার আমার নেই, খুঁচিয়ে জানবারও দরকার নেই। বললাম, নুটু কোথায়? সে লোহার কারখানায় চাকরি করে, টাকা 25 পায়, সপ্তাহে সপ্তাহে কিছু চাল ডাল আনে। আজকাল আবার নেশা করতে শিখেছে, সব দিন বাড়িও আসে না। বললুম, সে কি, নুটু অমন চমৎকার ছেলে, সে এমন হয়েছে? হাড়ুর পড়াশোনাও তো বন্ধ, ও কি করে এখন? শোভনা নতমুখে বললে, এই রাস্তার মোড়ে চায়ের দোকানে হাড়ুর কাজ জুটেছিল, কিন্তু সেদিন কতগুলো খাবার চুরি যাওয়ায় ওর কাজ গেছে, এখন বসেই থাকে। স্বভাবতই এবার প্রশ্নটা এসে দাঁড়ালো শোভনার ওপর। কিন্তু আমি আড়ষ্ট হয়ে উঠলুম। কথা ঘুরিয়ে বললুম, কিন্তু একটা ব্যাপার আমার ভালো লাগেনি শোভা। মিনুটা এখন যাই হোক একটু বড় হয়েছে, ওকে যখন তখন বাইরে যেতে দেওয়া ভালো নয়। বাড়িটায় নানান রকম লোক থাকে, বুঝিস তো।
বাইরে জুতোর মশমশ শব্দ পাওয়া গেল। চেয়ে দেখলুম আধময়লা জামাকাপড় পরা একটি লোক এক ঠোঙা খাবার হাতে নিয়ে ভিতরে এলো। মাথায় অল্প টাক, খোঁচা খোঁচা দাড়ি গোঁফ। লোকটির বয়স বেশি নয়। চাতালের ওপর এসে দাঁড়িয়ে বললে, কই বিনোদ, কোথায় গেলে? এক ঘটি জল দাও আমার ঘরে। আরে কপাল, খাবারের ঠোঙা হাতে দেখলে আর রক্ষে নেই। নেড়ি কুকুরের মতন পেছনে পেছনে আসে মেয়ে পুরুষগুলো কেঁদে কেঁদে। ছোঁ মেরেই নেয় বুঝি হাত থেকে। পচা আমের খোসা নর্দমা থেকে তুলে চুষছে। দেখে এলুম গো। এই যে এনেছো জলের ঘটি, দাও। এ দুর্ভিক্ষে 4টি অবস্থা দেখলুম, বুঝলে বিনোদ। আগে ঝুলি নিয়ে ভিক্ষে, যদি 2টি চাল পাওয়া যায়। তারপর হলো ভাঙা কলাইয়ের থালা, যদি 4টি ভাত কোথাও মেলে। তারপর হাতে নিল হাঁড়ি, যদি একটু ফ্যান কেউ দেয়। আর এখন কেবল কান্না, কোথাও কিচ্ছু পায় না। আরে পাবে কোত্থেকে? গেরস্তরা যে ভাত গুলে ফ্যান খাচ্ছে গো। যাই, 2খানা কচুরি চিবিয়ে পড়ে থাকি। বলতে বলতে লোকটি ভিতরে চলে গেল। আমার জিজ্ঞাসু দৃষ্টি লক্ষ্য করে শোভনা বললে, উনি ছিলেন এখানকার কোন স্কুলের মাস্টার। এখন চাকরি নেই, রান্নাঘরের পাশে ওই চালাটায় থাকেন। একলা থাকেন না সপরিবারে? না, ওর সবই ছিল যখন উপার্জন ছিল। তারপর বড় মেয়েটি কোথায় চলে যায়, স্ত্রী তার জন্য আত্মহত্যা করেন। ছেলে 2টি আছে মামার বাড়ি। ছোটদা, বলতে পারো আর কতদিন এমনি করে বাঁচতে হবে? এ যুদ্ধ কি কোনোদিন থামবে না? উত্তর দেওয়া আমার সাধ্যের অতীত। সান্ত্বনা দেবারও কিছু ছিল না। চেয়ে দেখলুম শোভনার দিকে। চোখের নিচে তার কালো কালো দাগ, মাথার চুলগুলো রুক্ষ ও বিবর্ণ। সরু সরু হাত 2খানা শির ওঠা, রক্তহীন ও স্বাস্থ্যহীন মুখখানা। যেন যুদ্ধের দাগ তার সর্বাঙ্গে, যেন দেশ জোড়া এই দুর্ভিক্ষের অপমানজনক চিহ্ন মুখে চোখে সে মেখে রয়েছে। তার কথায় ও কণ্ঠস্বরে কেমন যেন আত্মদ্রোহিতার অগ্নিস্ফুলিঙ্গ দেখতে পাচ্ছিল। সেদিনকার শান্ত ও চরিত্রবতী শোভনা, আমার ছোট বোন, আজ যেন অসন্তুষ্ট অগ্নিশিখার মতো লকলকে হয়ে উঠেছে। আমার কোনো সান্ত্বনা, কোনো উপদেশ শোনবার জন্য সে আর প্রস্তুত নয়। কিন্তু আমার অপরিতৃপ্ত কৌতূহল আমাকে কিছুতেই চুপ করে থাকতে দিল না। একসময় বললুম, শোভা, এটা তো মানিস সামনে আমাদের চরম পরীক্ষার দিন। চারিদিকে এই ধ্বংসের চক্রান্তের মধ্যে আমাদের টিকে থাকতেই হবে। যেমন করেই হোক নিজেদের মান সম্ভ্রম বাঁচিয়ে। মান সম্ভ্রম? শোভনা যেন আর্তনাদ করে উঠল। কোথায় মান সম্ভ্রম ছোটদা? আগে বুকের আগুন নিয়েছিলুম সবাই, এবার পেটের আগুনে সবাই খাক হয়ে গেল। কে বলেছে প্রাণের চেয়ে মান বড়? কোন মিথ্যাবাদী রটিয়েছে আমাদের বুক ফাটে তো মুখ ফোটে না? ছোটদা, তুমি কি বলতে চাও? যদি তিল তিল করে না খেয়ে মরি, যদি পোড়া পেটের জ্বালায় ভগবানের দিকে মুখ খিঁচিয়ে আত্মহত্যা করি, যদি তোমার মা বোনের উপবাসী বাসি মরা ঘর থেকে মুদ্দ ফারাসে টেনে বার করে, সেদিন কি তোমাদেরই মান সম্ভ্রম বাঁচবে? যারা আমাদের বাঁচতে দিলে না, যারা মুখের ভাত কেড়ে নিয়ে আমাদের মারলে, যারা আমাদের বুকের রক্ত চুষে চুষে খেলে, তাদের কি মান সম্ভ্রম পৃথিবীর ভদ্র সমাজে কোথাও বাড়ল? যাও, খোঁজ নাও ছোটদা ঘরে ঘরে গিয়ে। কাঙালিদের কথা ছাড়ো, গেরস্ত বাড়িতে ঢুকে দেখে এসো। কত মায়ের 32 নারী জ্বলে পড়ে গেল 2টি ভাতের জন্যে। কত দিদিমা, পিসিমা, খুড়িমা, বোন, বৌদিদিরা আড়ালে বসে চোখের জল ফেলছে একখানি কাপড়ের জন্যে। অন্ধকারে গামছা আর ছেঁড়া বিছানার চাদর জড়িয়ে কত মেয়ে পুরুষের দিন কাটছে জানো? বাসি আমানি নুন গুলে খেয়ে কত লাজুক মেয়ে প্রাণ ধারণ করছে, শুনেছ? মান সম্ভ্রম নিজের কাছেই কি রইল কিছু ছোটদা? সপ্রতিভ লজ্জাবতী নিরীহ শোভনাকে এতকাল দেখে এসেছি। তার এই মুখের উত্তেজনায় আমার যেন মাথা হেঁট হয়ে এলো। আমি বললুম, কিন্তু কন্ট্রোলের দোকানে অল্প দামে চাল কাপড় পাওয়া যাচ্ছে, তোমরা তার কোনো সুবিধে পাও না?
শোভনা আমার মুখের দিকে একবার তাকালো। দেখতে দেখতে তার গলার ভিতর থেকে পচা ভাতের ফেনার মতো এক প্রকার রুগ্ন হাসি বমির বেগে উঠে এলো। শীর্ণ মুখখানা যেন প্রবল হাসির যন্ত্রণায় সহসা ফেটে উঠল। শোভনা হা হা করে হাসতে লাগলো। সেই হাসি বিভৎস, উন্মত্ত, নির্লজ্জ এবং অপমানজনকও বটে। আমার নির্বোধ কৌতূহল স্তব্ধ হয়ে গেল। পিসিমার কাছে মার খেয়ে মিনু ও হাড়ু এসে জানালার ধারে দাঁড়িয়ে টুকরে টুকরে কাঁদছিল। হঠাৎ তাদের দিকে চেয়ে শোভনা চেঁচিয়ে বললে, কেন কাঁদছিস কেন শুনি? দূর হয়ে যা সামনে থেকে। বিনোদবালা যেন কোথায় দাঁড়িয়েছিল, সেখান থেকে গলা বাড়িয়ে বললে, দিদি, মাসি মেরেছে ওদের। ও বাড়ির হরিশবাবুর কাছ থেকে মিনু পয়সা এনেছিল কি না, হাড়ুকে যেন বলে ফেলেছিল, তাই। শোভনার মাথায় বোধহয় আগুন ধরে গেল। উঠে দাঁড়িয়ে ঝংকার দিয়ে বললে, মা, কেন তুমি ওদের মারলে শুনি? পিসিমা কলতলার পাশ থেকে বললেন, মারবো না, কলঙ্কের কথা নিয়ে দুজনে বলা বলি করছিল, তাই বেদম মেরেছি, বেশ করেছি। কিন্তু ওদের মেরে কলঙ্ক ঘোচাতে তুমি পারবে? পিসিমা চিৎকার করে উঠলেন। ভারী লম্বা লম্বা কথা হয়েছে তোর শোভা। এত গায়ের জ্বালা তোর কিসের লা? দিন রাত কেন তোর এত ফোঁসফোঁসানি? কপাল পোড়ালি তুই, মান খোয়ালি, সে কি আমার দোষ? পেটের ছেলে মেয়েকে আমি মারবো, খুন করব, যা খুশি তাই করব, তুই বলবার কে? শোভনা গর্জন করে বললে, পেটের মেয়েরা যে তোমার পেটে অন্ন জোগাচ্ছে, তার জন্য লজ্জা নেই তোমার? মেরে মেরে মিনুটার গায়ে দাগ করলে, তোমার কি আক্কেল? একেই তোর ওই চেহারা, এরপর ঘর খরচ চলবে কোত্থেকে? লজ্জা নেই তোমার? তবে আমি হাটে হাঁড়ি ভাঙবো শোভা। এই বলে পিসিমা এগিয়ে এলেন। উচ্চ কণ্ঠে বললেন, নলিনাক্ষ আছে তাই চুপ করেছিল। বলি, ফরিদপুরের বাড়িতে বসে বিনোদবালার ঠিকানা কে জোগাড় করেছিল? গাড়ি ভাড়া কার কাছে নিয়েছিলি তুই? অধিকতর উচ্চকণ্ঠে শোভনা বললে, তাহলে আমিও বলি, মাস্টারকে কে এনে ঢুকিয়েছিল এই বাসায়? হরি যোগেন্দ্রের কাছে কে পাঠিয়েছিল মিনুকে? আমাকে কেরানি বাগানের বাসায় কে পৌঁছে দিয়ে এসেছিল? উত্তর দাও, জবাব দাও। হোটেলের পাউরুটি আর হাড়ের টুকরো তুমি কুড়িয়ে আনতে বলনি হাড়ুকে? নুটু বাড়ি আসা ছাড়লো কার জন্যে? মুখ সামলে কথা বলিস শোভা। এমন সময় বিনোদবালা মাঝখানে এসে দাঁড়ালো ঝগড়া মেটাবার জন্য। মার মুখী মা ও মেয়ের এই অদ্ভুত ও অবিশ্বাস্য অধঃপতন দেখে আমি আর স্থির থাকতে পারলুম না। উঠে বাইরে এসে দাঁড়ালুম। বললুম, পিসিমা, আপনি স্নান করতে যান। শোভা, তুই চুপ কর ভাই। এরকম অবস্থার জন্য কার দোষ দিবি বল? তোর, আমার, পিসিমার, হাড়ু, মিনুর, এমনকি ওই বিনোদবালা, মাস্টারমশাই, হরিশের দলেরও কোনো দোষ নেই। কিন্তু অপরাধ যাদের, তারা আমাদের নাগালের বাইরে শোভা। যাকে, আমি এখন যাই, আবার এক সময় আসব। শোভনা কেঁদে বললে, আর তুমি এসো না ছোটদা। আমি একবার হাসবার চেষ্টা করলুম। বললুম, পাগল কোথাকার। পিসিমা বললেন, এত গোলমালে তোমার কিছু খাওয়া হলো না বাবা নলিনাক্ষ? কিছু মনে করো না। বিনোদবালা বললে, চলো, ঢের হয়েছে, এবারে নিয়ে খেয়ে তৈরি হও দেখি। গলাবাজি করলে তো আর পেট ভরবে না, পেটটা যাতে ভরে তার চেষ্টা করো। আমি কি আগে জানতুম তোমরা ভদ্রলোকের ঘর? তাহলে এমন ঝকমারি কাজে হাত দিতুম না। অপমানিত মুখে পলকের জন্য বিনোদবালার দিকে চোখ তুলে অগ্নিবৃষ্টি করে আমি নিঃশব্দে বেরিয়ে গেলুম। পাতালপুরীর সুরঙ্গলোকের কদর্য কলুষ রুদ্ধশ্বাস থেকে মুক্তি নিয়ে এসে দাঁড়ালুম রাজপথের উপর দিগন্ত জোড়া মুমূর্ষর আর্তনাদের মধ্যে। এ বরং ভালো, এই অগণ্য ক্ষুধাতুরের কান্না চারিদিকে পরিব্যাপ্ত থাকলেও কেমন একটা দয়াহীন, সকরুণ ঔদাসীন্যে এদের এড়ানো চলে। কিন্তু যেখানে চিত্ত দারিদ্র্যের অসুচিতা, যেখানে দুর্ভিক্ষ পীড়িত উপবাসীর মর্মান্তিক অন্তর্দাহ, যেখানে কেবল নিরুপায় দুর্নীতির গুহার মধ্যে বসে উৎপীড়িত মানবাত্মা অবমাননার অন্ন লেহন করছে, সেই সংহত বিভৎসতার চেহারা দেখলে আতঙ্কে গলা বুজে আসে। কিন্তু এরা কে?
সেই ফরিদপুরের ছোট বাড়িটিতে ফুলের চারা আর শাকসবজি দিয়ে ঘেরা ঘরকন্যার মধ্যে আচারশিলা মাতৃরূপিণী পিসিমা, লাজুক একটি সদ্য ফোটা ফুলের মতো কুমারী ভগ্নী শোভনা, চাঁপার কলির মতো নিষ্পাপ ও নিষ্কলঙ্ক হারু, নুটু, মিনু, এরা কি সেই তারা? কেন একটি সুখী পরিবার ধীরে ধীরে এমন সমাজ নীতিভ্রষ্ট হলো? কেন তাদের মৃত্যুর আগে তাদের মনুষ্যত্বের অপমৃত্যু ঘটল এমন করে? কোন দয়াহীন দস্যুতা এর জন্য দায়ী? এই কয় মাসের মাসোহারার টাকাটা আমি অনায়াসে খরচ করতে পারি বই কি, অন্তত দিল্লি যাবার আগে ওদের এই অবস্থায় রেখে চুপ করে চলে যেতে পারিনি। সুতরাং অপরাহ্নকালটা নানা দোকানে ঘুরে ঘুরে কিছু কিছু খাদ্য সামগ্রী সংগ্রহ করা গেল। শতকরা 10 গুণ বেশি দামে চাল এবং 5 গুণ বেশি দামে আর সব খাবার জিনিসপত্র এখান ওখান থেকে কিনতে লাগলুম। কিনতে কিনতে সন্ধ্যা হয়ে গেল। সেটা মাত্র এই বিগত শ্রাবণের কৃষ্ণপক্ষ। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। স্বল্পালোক কলকাতার পথঘাট পেরিয়ে একখানা গাড়িতে জিনিসপত্র তুলে নিয়ে চললুম আবার শোভনাদের ওখানে। নিজের বদান্যতায় কোনো গৌরব বোধ করছি না, বরং সমস্ত খাদ্য সামগ্রীগুলোকে ঘৃণ্য মনে হচ্ছে। খাদ্য আর জীবনের সকল প্রশ্নকে ছাপিয়ে উঠেছে বলেই হয়তো খাদ্যের প্রতি এত ঘৃণা এসেছে। এসব পদার্থ আগে ছিল ভদ্র জীবনের নিচের তলাকার লুকোনো আশ্রয়, সেটার কোনো আভিজাত্য ছিল না। আজ সেটা যেন মাথার ওপর চড়ে বসে আপন জাতিচ্যুতির আক্রোশটা সকলের ওপর মিটিয়ে নিচ্ছে। তবু দুর্গম পথঘাট পেরিয়ে সেগুলো নিয়ে গিয়ে উপস্থিত হলুম বউবাজারের বাড়ির দরজায়। বহু পরিশ্রম আর অধ্যবসায় ব্যয় করে 2-3 জন লোকের সাহায্যে সেগুলো নিয়ে গিয়ে রাখলুম সেই সরু আনাগোনার পথের এক ধারে। 3 মাসের মতো খাদ্য সম্ভার কিনে এনেছিলুম। জিনিসপত্র বুঝে নিয়ে লোকগুলোকে বিদায় করলুম। অঙ্গারের 2য় পর্বে আজ এতটুকুই। খুব শীঘ্রই আমরা 3য় এবং শেষ পর্ব নিয়ে হাজির হব। রইল তার কিছু ঝলক। আমি কয়েক পা অগ্রসর হয়ে গেলুম। ডাকলুম, মিনু, হারু। কোনো সাড়া নেই। বাইরেকার পায়ের শব্দ পেয়ে শোভনা সচকিত আতঙ্কে অন্ধকারের দিকে ফিরে তাকালো। আমি বললুম, কে তুমি? আমি কারখানার ভূত স্যার। রুদ্ধশ্বাসে শোভনা বললে, বেরিয়ে যাও বলছি ঘর থেকে। দাঁড়াও, আজ খুন করব বটিখানা। 2য় পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সঙ্গে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।